নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আমার বাংলার শুরুতেই সোদপুরের খবরে নজর রাখতে হবে, কারণ গতকাল রাতে সোদপুরে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে সেই আতঙ্ক এখনো আবাসনের বাসিন্দাদের চোখে মুখে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীকে গুলি করে খুন করে আবাসনের ঢুকে প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতী। কিন্তু ঠিক কি হয়েছিল এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা এলাকায় থাকেন, তারাই বা কি বলছেন তার স্ত্রী, কি ঘটনা ঘটেছিল জানবো। অরুণ ঘোষ প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, গতকাল রাতে এই আবাসনে ঠিক কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখো অতগুলো, কাল রাত 12টা, 12:30 একটা নাগাদ এখানে কিন্তু রামমূর্তি দিয়ার এই ফ্ল্যাটেই এই আবাসনেই থাকেন। সেখানে এসে রাত্রিবেলায় 7-8 জন যুবক তার বাড়ির গেটের সামনে দাঁড়ায় এবং গাড়িয়ে তারা কিন্তু এই পথ দিয়ে সোজা চলে যায় এই আবাসনের গেট সিঁড়ি পর্যন্ত। গিয়ে কিন্তু আমরা দেখছি এই আবাসনে 8খানা সুইচ আছে, 8খানা তালা আছে, যার ফলে এই সুইচের তারা কিন্তু সরাসরি এখানে অনেকগুলো সুইচ আমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এই সুইচগুলোর মধ্যে এই 8 নম্বর সুইচটাই যে ওই পরিবারের, তা দুষ্কৃতিকারীরা কিন্তু জানতো আগে থেকেই। না হলে এতগুলো সুইচ থাকতে তারা এই সুইচটাই কেন তারা টিপলো? এবং তখন তার রামমূর্তির ছেলে নিচে নেমে আসে, তখন তাকে রামমূর্তির ছেলেকে এখানে তারা দুজন দুপাশে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে এসে রামমূর্তির ছেলেকে মুখে একটা কিছু চাপা দিয়ে তাকে ভেতরে নিয়ে চলে যায় এবং তাকে বলা হয় চুপচাপ ওপরে চলে যেতে। তখন তাকে নিয়ে কিন্তু তারা এই ওপরে ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে তাকে দরজা খুলতে তার ঘরের মধ্যে তার বিছনায় তিনি শুয়েছিলেন রামমূর্তি। তখন সেখানে গিয়ে তাকে সব কানের মধ্যে পিস্তল সরাসরি ঠেকিয়ে তাকে দুখানা পরপর গুলি করা হয়। ওখানে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তার স্ত্রীকে বলা হয় যদি কোনো রকম চিৎকার চেঁচামেচি করা হয় তাহলে কিন্তু তাকেও মেরে দেওয়া হবে। চিৎকার আবাসনের আশেপাশে অনেক লোকজন থাকে, ভয় কিন্তু স্ত্রী চিৎকার করেনি। স্ত্রী ও মেয়ের সামনে কিন্তু রামমূর্তিকে খুন করে কিন্তু নির্দ্বিধায় এলাকা ছেড়ে তারা পালিয়ে যায়। এই ঘটনার পর তারপর এলাকার লোকজন এসে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই রামুয়া কিন্তু অনেকগুলো ঘটনা তার আছে। হাওড়ায় তার অরুণ আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতে যে ঘটনা, সেই ঘটনার প্রসঙ্গে রামমূর্তি বা রামিয়ার স্ত্রী কি বলছেন একবার শুনবো। 12:30 তখন বাজে, ছেলে গেছে গেট খুলতে, তাকে ওখানে আটকে রেখে উপরে কয়েকজন আসে, এসে সেই সব জোর জবরদস্তি ধরে গুলি মেরে দেয়। আমি মেয়েকে নিয়ে বসে আছে, সব আমার উপরে একটা বন্দুক রাখে, কি চিল্লাচিল্লি করলে বাচ্চা শুদ্ধ মেরে দেবো। কজন ছিল? কজনের মতন ছিল? উপরে এসেছিল 8-9 জন ছিল। প্রাথমিকভাবে দেখলে মনে হবে এক ব্যবসায়ী যার নাম রামমূর্তি দিয়ার ওরফে রামুয়া, যার উপর হামলা চালানো হয়। 6 থেকে 7 জন দুষ্কৃতী এসে গতকাল হামলা চালায়। কিন্তু এখানে বেশ কিছু ঘটনা রয়েছে। প্রথমত, এই 6 থেকে 7 জন দুষ্কৃতী কারা এবং এই রামমূর্তি বা রামুয়া কে? হাওড়ায় অপরাধের রেকর্ড ছিল রামুয়ার, কি বলছে পুলিশ জানবো। টেলিফোনে রয়েছেন হাওড়া থেকে প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, এই রামমূর্তি ওরফে রামুয়া কে? 1990 সাল শালিমার রেলগেটের পাশে আস্তানা করে এই রামুয়া। প্রাথমিকভাবে সেখানে রেলের স্ক্র্যাপ থেকে শুরু করে রেলের যে মাল নামানো হতো শালিমার, সেই মাল চুরি থেকে শুরু হয় দুষ্কৃতী কাজকর্ম। এরপরে হয়ে ওঠে রামুয়া দাস। তিনি রামুয়া রীতিমতো গ্যাং তৈরি করে সেখানে এক্সটর্শন অর্থাৎ তোলাবাজি, মূলত প্রমোটারদের তরফ থেকে তোলাবাজি শুরু করা হতো এবং কেউ যদি ছবি কিনতো বা বাড়ি বানাতো সেক্ষেত্রে রামুয়াকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। এই যখন শুরু হয় এই রাজত্ব ঠিক 1996 দেবাশিস আমাদের সঙ্গে থাকো। দর্শক আরো একবার জানিয়ে রাখতে চাইবো, প্রাথমিকভাবে মনে হয়েছিল একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ীর উপর দুষ্কৃতীরা হামলা করে। পরে জানা যাচ্ছে, পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রামমূর্তি দিয়ার ওরফে রামুয়া হাওড়ার অপরাধের একজন কিংপিন। অপরাধের রেকর্ড ছিল রামুয়ার এবং পুলিশ সূত্রে খবর একাধিক খুনের অভিযোগ ছিল রামুয়ার বিরুদ্ধে। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে। দেবাশিস, তুমি আমাদের জানাচ্ছিলে ঠিক কি কি অপরাধের সঙ্গে যুক্ত রামুয়া এবং তার সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? একেবারে প্রথম রামুয়া যখন হাওড়া শহরে নাম কামায়, অর্থাৎ অন্ধকার জগতের নাম কামায়, সেটি হচ্ছে 1996 সাল। মিষ্টির ব্যবসায়ী মুন্না সাউ একটি জমি, যার যেখানে দোকান ছিল, সেই জমি সে ফাঁকা করছিল না, দীর্ঘদিন ধরে প্রমোটারের সঙ্গে গন্ডগোল ছিল। রামুয়া যায়, প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করা হয়। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেখানে তাকে গুলি করা হয় এবং তার মুন্ডু কেটে ফেলা হয় তার শরীর থেকে, এবং সেই মাথা
কাটা মুন্ডু নিয়ে রাস্তার মধ্যে রামুয়া আর 10 বল নিয়ে ফুটবল খেলে। এই শুরু হয় প্রথম রামুয়ার খুন করা, একের পর এক খুন এর নামে যুক্ত থাকে। দীর্ঘদিন বারবার জেলে যাওয়া এবং জেল থেকে ছাড়া পাওয়া এই ঘটনা। শুধু তাই নয়, হাওড়ার জেলারের মাথায় বন্দুক থেকে পালানোর চেষ্টা করে যে রামুয়া, এরপর তাকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি বা আলিপুর ছেলে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতেই পারে আত্মগোপন করতেই সোদপুরে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল রামুয়ার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ এবং পুরনো শত্রুতার জেরেই খুন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তার কারণ যে দুষ্কৃতীরা এসেছিল তারা রামুয়ার গতিবিধি জানতো। আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানালেন যে ঠিক বেছে বেছে কোন কলিং বেলটা টিপতে হবে সেটা তারা জানতো এবং তারপরে রামুয়ার বাড়িতে কে কে রয়েছে সমস্ত বিষয় নখদর্পণে নিয়ে কিন্তু তারা এই অপারেশনে নেমেছিল এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর দুটি গুলি এরপর যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা রামুয়াকে মৃত বলে ঘোষণা করে। হ্যাঁ, নাম্বার দিচ্ছি।